আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনি কি জানেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলো আমেরিকা, চীন, এমনকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সবকিছু একটি বিশাল দাবা খেলার মতো চলছে। আর এই খেলায় যদি কোনো একজন খেলোয়াড় হঠাৎ করে নিজের চাল পাল্টে দেয়, তবে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে যে কূটনৈতিক ঝড় বইছে, তাতে মনে হচ্ছে বিশ্ব একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যখন শুধু অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, আর সামরিক প্রযুক্তি নিয়ে এবং জ্বালানির উপর সবকিছু নিয়ে, এবং জ্বালানি জুড়ে চাপ উত্তেজনা বিরাজ করছে সবকিছু। আজকের এই বিশ্লেষণটি শুধু আজকের খবর নয়, এটা আগামী কয়েক বছরের বিশ্ব ব্যবস্থা কেমন হতে চলেছে তার একটি ম্যাপ। কারণ আজকের এই ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছে গ্লোবাল লিডারশিপের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ বর্তমান। চলুন তাহলে শুরু করা যাক এই জটিল জট পাকানো জিওপলিটিক্সের রহস্য উন্মোচন করা। বন্ধুরা, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হয়েছে। এই সফরটা ছিল শুধু একটি কূটনৈতিক ভ্রমণ নয়, এটা ছিল একটি বিশাল মঞ্চ যেখানে বিশ্ব শক্তিগুলোর নিজেদের দুর্বলতা এবং নিজেদের আসল উদ্দেশ্যগুলো উন্মোচিত হয়েছে। ট্রাম্প যখন চীন থেকে ফিরেছেন, তখন তার সফরের শেষ কনক্লুশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক উইন নিয়ে এসেছে চীনের জন্য। সেটা হলো তাইওয়ান ইস্যু। যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বুঝবেন ট্রাম্পকে ব্যবহার করে চীন তার সবচেয়ে বড় কৌশলগত জয়টা হাসিল করেছে। এই জয়টা হলো তাইওয়ানকে আন্তর্জাতিক মঞ্চে আল্টিমেট বল বা চূড়ান্ত সমাধানের জায়গায় নিয়ে যাওয়া। অর্থাৎ তাইওয়ানের কৌশলগত গুরুত্বকে আমেরিকান নজরে থেকে কিছুটা কমিয়ে দেওয়া। ট্রাম্পের চীন সফরের পর তাকে বিভিন্ন নিউজ আউটলেট থেকে অনেক প্রশ্ন করা হয়। সবচেয়ে স্পেসিফিক প্রশ্ন ছিল, আগামী দিনগুলোতে আমেরিকা কি তাইওয়ানকে রক্ষা করবে, এবং তাইওয়ান ইস্যুতে শি জিনপিংয়ের সাথে তার কোনো আলোচনা হয়েছে কিনা। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন, তার মানে ছিল স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে আমেরিকার কাছে তাইওয়ানের কোনো বিশেষ গুরুত্ব নেই। তিনি সরাসরি বলেছেন, তাইওয়ান তার মূল ভূখণ্ড থেকে প্রায় ৯,৫০০ কিলোমিটার দূরে, যেখানে তাইওয়ান থেকে চীনের দূরত্ব মাত্র ৯৫ কিলোমিটার। দেখুন বন্ধুরা, এত বিশাল দূরত্বে কোনো কিছুই যদি সত্যিকার অর্থে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে হয়, তবে তা থাকা কঠিন। আর এই মুহূর্তে চীন নেশিম শিল্প পাওয়ার সুপার মিলিটারি পাওয়ারফুল রাষ্ট্র, এমন একটা দেশের সাথে এই মুহূর্তে আমেরিকার কোনো ফাইট করার ইচ্ছা নেই। তাই কি স্পষ্ট হয়ে গেল, তাইওয়ান বর্তমানে সাধারণ মানে একা, তার আগে পেছনেও কেউ নেই। চীন যে কোনো মুহূর্তে এই ইস্যুটিকে কেন্দ্র করে বড় কিছু করতে পারে। এবং এখানেই ট্রাম্পের দ্বিতীয় এক তাইওয়ানের সাথে চুক্তি করা ছিল $১২ বিলিয়ন একটি অস্ত্রের ডিল। প্রথমে ট্রাম্প তাইওয়ানের কৌশলগত মূল্যকে অস্বীকার করলেন, এবং এরপর তিনি এই সামরিক ডিলটা প্রেজেন্ট করে দিলেন। সে মনে করছেন তাইওয়ান এখন আমেরিকান চিপ ইন্ডাস্ট্রির জন্য কোনো ভ্যালু বহন করে না। কিন্তু এর পেছনে আসল খেলাটা কি? বন্ধুরা, গোলটা হলো শি জিনপিং বা চীনা নেতৃত্ব। তারা ট্রাম্পকে বাধ্য করেছে এই স্টেজে আসতে। কেন? কারণ এই মুহূর্তে আমেরিকার সবচেয়ে বড় বিপদটা কি নিয়ে? এটা হলো তাদের অর্থনৈতিক অস্তিত্ব বা ইকোনমিক সার্ভাইভাল। আগামী দিনগুলোতে পৃথিবীর অর্থনীতিকে যারা নেতৃত্ব দেবে, তার সবচেয়ে বড় অংশ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্পেস টেকনোলজি। এইসব ক্ষেত্রে আমেরিকা বর্তমানে মারাত্মকভাবে দুর্বল। যদি আপনি তাকিয়ে দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে চীন সবার আগে, ইন্ডাস্ট্রিয়াল রোবটিক্সে চীন এগিয়ে, স্পেস টেক বা কম্পিউটার সায়েন্স সব ক্ষেত্রেই চীন লিড করে যাচ্ছে। কিন্তু এই সব অত্যাধুনিক টেকনোলজিগুলো চালাতে কি দরকার? দরকার হলো ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ। বন্ধুরা, এই ক্রিটিক্যাল মিনারেলসগুলো আমেরিকার হাতে কোনোভাবেই নিয়ন্ত্রিত নয়। বিশেষ করে রেয়ার আর্থ মিনারেলসের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে চীনের হাতে। এই নিয়ন্ত্রণটা কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে না? কখনো গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা, কখনো ইরানের উপর ট্যারিফ দেওয়া, সবই ছিল এই মিনারেলসগুলোর নিয়ন্ত্রণের লোভে।
ট্রাম্প যখন বুঝতে পেরেছেন যে রেয়ার আর্থ মিনারেলসের পুরো নিয়ন্ত্রণ চীনের হাতে, আর যদি তিনি এটা পেতে চান তাহলে তার অর্থনৈতিক অস্তিত্ব ধরে রাখতে চান, তাহলে তাকে চীনের সাথে কোঅপারেট করতে হবে। আর চীন সেই শর্তগুলোই টেবিলের উপর হাজির করেছে। এই শর্তগুলো মানলে আমেরিকা রেয়ার আর্থ মিনারেলস পেতে পারে, যা আমেরিকার অর্থনৈতিক বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। নয়তো আমেরিকার এই সাম্রাজ্যবাদী কাঠামোটি সবচেয়ে বিপজ্জনক অবস্থানে পৌঁছানোর ঝুঁকি আছে। এই প্যাটার্নটা বুঝতে পারলেন তো? তাইওয়ান ইস্যুতে একটা ডিলে চলে এসেছে। ট্রাম্প চীনকে তাইওয়ানকে ছেড়ে চলে যেতে দিয়ে এসেছেন, কিন্তু এই শান্ত হওয়ার ফাঁকেই শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে আসল খেলা। ট্রাম্প চীন থেকে চলে যাওয়ার পর ডগলাস ম্যাকগিয়া মূলত একজন আমেরিকান নৌবাহিনীর অফিসার একটি টুইট করেছেন, যা অত্যন্ত কড়া বার্তা বহন করে। তিনি সরাসরি বলেছেন, ইরানকে ওয়ার রিজিউম করার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সরাসরি কাজ করে যাচ্ছেন। এমনকি আগামী কয়েকদিনের মধ্যে আমরা যুদ্ধ পুনরায় শুরু হতে দেখতে পারি। এই উত্তেজনা শুধু কথার কথা নয়। নিউ টাইমস এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফিসফিস করে বলছে, আগামী ৬ দিনের মধ্যে আমরা দেখতে পারি ইরান ওয়ার নতুন করে শুরু হচ্ছে। এর বাইরেও ট্রাম্পের ক্লোজ সার্কেলে এমন কিছু খবর এসেছে যা বিশ্বকে চমকে দেওয়ার মতো। শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একটি গোপন মিটিং করতে পারেন। সেখানে তারা সিদ্ধান্ত নেবেন কখন তার আক্রমণ করতে পারে এবং আমেরিকার আক্রমণের ধরন কী হবে। আমরা এখানে ৪টি ক্যাটাগরিতে আমেরিকার সম্ভাব্য আক্রমণের প্ল্যান দেখতে পাচ্ছি। প্রথমত, আমেরিকা কোনো ইরানি দ্বীপ দখল করে বিশ্বকে দেখানোর চেষ্টা করতে পারে যে তারা ইরানকে হারিয়ে দিয়েছে। যেমন খারগ আইল্যান্ড বা লেবিন আইল্যান্ডে হামলা। এটা তাদের প্রথম এজেন্ডা। দ্বিতীয়ত, কুজাইস্তান প্রদেশ, যা ইরাকের সাথে একটি ফ্ল্যাট বর্ডার, সেখান দিয়ে গ্রাউন্ড অ্যাটাক চালানোর প্ল্যান থাকতে পারে। উদ্দেশ্য হলো ইরানের সেনাবাহিনীকে একটি নাস্তানা বুথ পরিস্থিতিতে ফেলা। এটা তাদের দ্বিতীয় প্ল্যান। তৃতীয়ত, নাতানজ বা ফর্দো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একাদাম প্ল্যান্টে সরাসরি হামলা চালানো করছে আমেরিকা ধারণা করছে এই প্ল্যানগুলোর কোথাও না বা আছে, তারা হ্যারাস্টে করতে পারে। এবং চতুর্থত, সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ প্ল্যান হলো অকল্পনীয় ধ্বংসযজ্ঞ। এর মানে হলো ইরানের পাওয়ার প্ল্যান্ট, এনার্জি ফ্যাসিলিটি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা তাদের ক্রিটিক্যাল মিনারেলস সম্পদ সব কিছুকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া, ইরাক কিছুকে পুরোপুরি ডেসিমিডেট করা হবে, যেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমেরিকা তাদের সুপার মিলিটারি পাওয়ার ব্যবহার করে এয়ার পাওয়ার দিয়ে এই প্ল্যানটি চালাতে প্রস্তুত। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে ইরান বসে নেই, তারও নিজস্ব একটি প্ল্যান চলছে। ইরানিয়ান সেনাবাহিনী সরাসরি ঘোষণা দিয়েছে, যদি আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর কোনো ধরনের হামলা করে, তবে ইরান তার সমুচিত জবাব দেবে এবং সেই জবাব হবে গত কয়েকদিনের ওয়ারের দ্বিগুণ মাত্রায়। এই হামলা এতটাই ভয়াবহ হতে পারে যে মধ্যপ্রাচ্যে অনেক কিছুই আজীবনের জন্য হারিয়ে যেতে পারে। ইরান তার সামরিক প্রস্তুতি দেখিয়ে দিয়েছে। তারা তাদের স্টেট মিডিয়া এবং স্টেট টেলিভিশন ব্যবহার করে টিউটোরিয়াল দেখাচ্ছে কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয়, কখন আনলক করতে হয়, কখন ফায়ার করতে হয়। এটা শুধু সিভিলিয়ানদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নয়, এটা তাদের বোঝানোর জন্য যে তারা যেকোনো মুহূর্তে প্রস্তুত। পুরো স্টেট প্রদেশ থেকে শুরু করে প্রতিটি গ্রামের মানুষের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র অস্ত্র ডেলিভারি দেওয়া হয়েছে। কানে স্টিঙ্গার বা হলো সিভিলিয়ান, মিলিটারি, ট্যাঙ্ক ধ্বংসী অস্ত্র ব্যবহার করা হবে। এর ইউথ এবং পুরো ইরানিয়ান সেনাবাহিনী সবাই আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একযোগে অপেক্ষা করছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো মধ্যপ্রাচ্যে ইরানের কিছু স্ট্র্যাটেজিক পরিবর্তন। তারা সামরিক ঘাঁটিগুলোর ওপর হ্যাকিং অ্যাটাক চালায়। তারা দাবি করছে আমেরিকান বেশ কিছু মিলিটারি অ্যাসেটের সম্পূর্ণ অ্যাক্সেস তাদের হাতে চলে গেছে। হরমোন স্টেটের ফুল কন্ট্রোল এখন ইরানের হাতে এবং চীন, জাপান, পাকিস্তান এই ৩টি দেশ তাদের সাথে কোঅপারেট করে হরমোন স্টেটের নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করছে। বন্ধুরা, এই পুরো ঘটনাগুলোর একটা প্যাটার্ন ফলো করা যায়।
প্রথমত আব্বাস আরশি চীন সফর করেছেন। তিনি শি জিনপিংসের সাথে দেখা করলেন। এটা মিডল ইস্ট ইস্যুতে চীনের পক্ষ নিয়ে ইরানের সাথে আমেরিকার বিরুদ্ধে লড়াই করার কৌশল তুলে ধরেছেন। দ্বিতীয়ত ডোনাল্ড ট্রাম্প চীন গিয়ে তার ওয়ার সল্যুশন, তাইওয়ান সল্যুশন এবং আমেরিকার সাথে ইরানের যত বিজনেস ডিল আছে সব নিয়ে নেগোশিয়েট করতে গেলেন এবং তাইওয়ান ছেড়ে তিনি তার নেগোশিয়েশন করে এলেন এবং এখন রাশিয়া যাচ্ছে। প্রেসিডেন্ট পুতিন শি জিনপিং এর সাথে দেখা করতে যাচ্ছেন। এই প্যাটার্নটা কি বোঝাচ্ছে? বন্ধুরা, এটা বোঝাচ্ছে যে গ্লোবাল অর্ডারের সবচেয়ে বড় নিয়ন্ত্রণ বর্তমানে চীনের হাতে। চীন সেই স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে আছে যেখান থেকে সে চাইলে কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি আমেরিকাও। আর এই পরিস্থিতিতে আমাদের মতো ছোট দেশগুলোর জন্য কি মানে? আমরা যদি এই ভূ-রাজনৈতিক লড়াইয়ের গভীরতা বুঝতে পারিও, তবে আমরা বুঝতে পারব যে আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষিত